একজন অসহায় বাবা দারিদ্রতার কারণে তার দুই মেয়ের মধ্যে এক মেয়েকে পতিতালয়ে বিক্রি করে দেয়। অন্য মেয়েটি তার বোনকে সেখান থেকে উদ্ধার করতে গিয়ে সে নিজেই জাহান্নাম নামক এই পতিতালয়ের শিকার হয়। এখন কথা হচ্ছে, মেয়েটি কি তার বোনকে নিয়ে ফিরে আসতে পারবে? আর পারলেও বা সেটা কিভাবে, জানতে হলে তোমাকে পুরো এক্সপ্লেনটি দেখতে হবে। বলছিলাম 2018 সালে মুক্তি পাওয়া লাভ সোনিয়া সিনেমাটির কথা। তোমাদের জন্য এত কষ্ট করে সুন্দর সুন্দর গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হয় ভারতের মুম্বাই শহর থেকে 1400 কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রামকে কেন্দ্র করে। এখন যে মেয়ে দুটোকে দেখতে পাচ্ছেন এরা হলো দুই বোন। বড় বোনের নাম হচ্ছে প্রীতি আর ছোট বোনের নাম হচ্ছে সোনিয়া। গ্রামের উন্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ওরা দুজনে পড়াশোনা করত। আর ওদের বাবার নাম হচ্ছে শিবাজি। ফসল ফলানোর জন্য উনি কতই না চেষ্টা করেন, কিন্তু বৃষ্টি নেই বলে কোনো ফসলই হয় না। ওরা যেখানে জমি চাষ করছিল তার পাশেই দেখতে পাওয়া যায় ট্রাক্টর দিয়ে একটা লোক জমি চাষ করছে, কিন্তু শিবাজির সামর্থ্য নেই যে সে ট্রাক্টর দিয়ে জমি চাষ করবে। এই জন্য এক পাশে একটা গরু আর আরেক পাশে নিজেই হালটা টানত। সোনিয়া, প্রীতি এবং তার মা ওর বাবার সাথেই কাজ করত। তবে দেখা যায় প্রীতির তেমন একটা কাজের প্রতি মন নেই, তাই সে সোনিয়াকে বলে এগুলো করে কি লাভ, আমি এগুলো একদমই করতে চাই না। ওর বাবা যখন কথাটা শুনতে পায় তখন ওর মা ওকে থামানোর চেষ্টা করে। তারপর প্রীতি সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখন ওর হাত থেকে বীজের গামলাটা পড়ে যায়। এটা দেখে ওর বাবা বলে, কাজে সাহায্য না করতে পারলে ক্ষতি করিস না, আমার দুটো মেয়ে হয়েছে, এ থেকে যদি আমার একটা ছেলে হতো তাহলেই বেশি ভালো হতো, আমার সাথে কাজ করতে পারত। শিবাজির মনের মধ্যে শুধুমাত্র এই একটা কষ্ট ওকে কুড়ে কুড়ে খেত। সে তার দুই মেয়ের কাউকেই তেমন একটা ভালোবাসত না। সেদিন রাত্রেবেলাতেই প্রীতি মন খারাপ করে বসে থাকলে সোনিয়া ওর কাছে গিয়ে বলে, তোকে তো বাবা বিয়ে দিয়ে দিবে, তোর পিছে তো ছেলেদের একদম লাইন পড়ে যাবে। আর জানিস তুই না দেখতে অনেক সুন্দর, বিয়ে হয়ে গেলে তোর বর তোকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবে। প্রীতি এই কথাটা শুনে, আচ্ছা তুই বলতো আমি কোথায় কোথায় ঘুরতে যাব? তখন সোনিয়া বলে, তুই দিল্লি যাবি, মুম্বাই যাবি, আরো কত জায়গা। প্রীতি তখন বলে, তুই আমার সাথে যাবি তো? সোনিয়া বলে, আমি কেন যাব তোর সাথে, তোর স্বামীকে আমাকে নিয়ে যাবে। তখন প্রীতি বলে, কেন, সমস্যা কি, তুই তো আমার বাচ্চার দেখাশোনা করবি। তখন সোনিয়া হেসে ওঠে, বলে, হ্যাঁ যাবই তো তোর সাথে। তারপর প্রীতিও হাসতে হাসতে বলে, তুই যা কথা বলছিস সেটা কিন্তু ভেবে দেখিস, কারণ আমি কিন্তু অনেকগুলো বাচ্চা নেব, তুই একা একা সামলাতেই পারবি না। পরের দিন সোনিয়া আর প্রীতিকে অমর নামের একটি ছেলে ইন্টারনেট ক্যাফেতে নিয়ে যায় তাদের মেইল চেক করার জন্য। সে সোনিয়াকে অনেক পছন্দ করত, আর সোনিয়াও অমরকে খুব পছন্দ করত। সেই ইন্টারনেট ক্যাফেতে ঢুকে ওরা ওদের মেইলগুলো চেক করে। তারপর সেখান থেকে ওরা চলে আসে স্থানীয় একটা দোকানে। সোনিয়া ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিম দেখছিল। তখন একটা মহিলা এসে ওকে বলে, তুমি ফেয়ারনেস ক্রিম লাগালে অনেক বেশি ফর্সা হয়ে যাবে। ওর নাম অঞ্জলি। সোনিয়া ওনার এই কথাটা শুনে একটু হাসিই দেয়। পরদিন সকালবেলাতেই দেখা যায় গ্রামের জমিদার দাদা ঠাকুর আসে সোনিয়ার বাবার কাছে। তখন সোনিয়ার প্রীতি ওর বাবার সাথেই কাজ করছিল। আসলে ইনার কাছ থেকে শিবাজি অনেক আগেই টাকা ধার নিয়েছিল, কিন্তু তা সে এখনও শোধ করতে পারেনি। জমিদার ছিল আসলে চরিত্রহীন একজন লোভী ব্যক্তি। শিবাজি লোকটিকে বলে, জমিতে পানির অভাবে ফসল হচ্ছে না, ফসল একটু ভালো হলে আমি আপনার সমস্ত টাকা সুদ সমেত দিয়ে দিব। তখন জমিদার বলে, তোমার কাছ থেকে টাকা নিতে হলে হয়তো বা আমাকে আরও একবার জন্ম নিতে হবে, তোমার যে অবস্থা তুমি তো টাকা দিতে পারবে বলে মনে হয় না। রাত্রেবেলাতে সোনিয়া এবং প্রীতি যখন খাবার খাচ্ছিল তখন ওর বাবা ফেয়ার অ্যান্ড লাভলির একটা প্যাকেট নিয়ে এসে বলে, আমার আসলে ভাগ্যটাই খারাপ, আর তোদের চেহারা তো এত সুন্দরও না যে এই ক্রিম লাগিয়ে তোরা পরীর মতো দেখতে হয়ে যাবি, দয়া করে তোরা আমার টাকা নষ্ট করিস না। এরপর শিবাজি ওর দুই মেয়েকে প্রচণ্ড বকাঝকা করতে থাকে। এরপর রাত্রেবেলাতে শিবাজি মদ খেয়ে এসে বাসায় ভাঙচুরও চালায়, আর সোনিয়া এবং প্রীতিকে খুঁজতে শুরু করে। তখন সোনিয়া প্রীতিকে একটা ডামের মধ্যে লুকিয়ে রেখে নিজে গিয়ে গাছে ওঠে। আজকে যদি ওর বাবা ওদেরকে ধরতে পারে তাহলে একদম মেরেই ফেলবে। এদিকে শিবাজি ওদের দুই বোনকে খুঁজে না পেয়ে একদম পাগলের মতো আচরণ করছিল, আর বলতে থাকে, আমার টাকা নষ্ট করিস তোরা, তোদের তো বিয়ে হয়ে গেলে চলে যাবি, তখন আমাদের দুজনকে দেখার মতো কেউ থাকবে না। এরকম ভয়ে ভয়ে সেদিনকার রাতটা ওদের কাটে। পরদিন সকালবেলাতে দোকানে গিয়ে সোনিয়া একটা কলম কিনছিল। তখন দেখতে পায় প্রীতিকে নিয়ে ওর বাবা কোথাও একটা যাচ্ছে। এরপর সোনিয়া তাদের পিছু করতে গিয়ে দেখে তার বাবা প্রীতিকে নিয়ে জমিদারের বাড়ির দিকে আগাচ্ছে। সেখানে গিয়েই দেখতে পায় অঞ্জলি নামে সেই মহিলাটা প্রীতির বাবাকে অনেকগুলো টাকা ধরিয়ে দেয়, আর প্রীতিকে বলছে, তোমাকে মুম্বাইতে নিয়ে গিয়ে অনেক ভালো একটা কাজ দেব, তুমি একদম চিন্তা করো না। কিন্তু এখানে প্রীতির আর বুঝতে বাকি থাকে না যে ওর নিজের বাবাই ওকে বিক্রি করে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে। এই জন্য সে কিছুতেই যেতে চাইছিল না অঞ্জলির সাথে। এখানে একটা জিনিস খুব ভালোভাবেই বোঝা যায়, অঞ্জলি সেদিন দোকানে সোনিয়া এবং প্রীতিকে দেখে জমিদারকে তার বাবার কাছে পাঠিয়েছিল, যাতে সোনিয়ার বাবা তাদের কাছে প্রীতিকে বিক্রি করে দেয়। এদিকে জমিদারের লোকজন সোনিয়াকে দেখে ওকেও ধরে নিয়ে আসে। এরপর সোনিয়া বলে, বাবা প্রীতিকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে?
জমিদার তখন সোনিয়াকে দেখে বলে, এটা তো উপরওয়ালার ইশারা, শিবাজি আপনি সোনিয়াকেও পাঠিয়ে দিন। তখন শিবাজি বলে, না না, আমি ওকে পাঠাতে পারবো না। তাহলে আমার সাথে কে কাজ করবে? সোনিয়া তখন কান্না করতে করতে বলে, বাবা তুমি ওকে এখান থেকে পাঠিও না, ও তোমার সব কাজ করে দেবে এখন থেকে, ওর আর কখনো ভুল হবে না। এদিকে জমিদারের লোকজনরা জোর করে সোনিয়াকে বাড়ি থেকে বের করে দেয়, আর প্রীতিকে অঞ্জলির কাছে রেখে শিবাজি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় অমর সোনিয়াকে প্রপোজ করছে। সোনিয়া বলে, প্রীতি চলে যাওয়ার পর আমার ওপরে তোর ভালোবাসা জেগে উঠেছে তাই না? এটা বলেই সেখান থেকে চলে আসে সোনিয়া। কয়েকদিন পরে দেখা যায় সোনিয়া তার বাবার সাথে মাঠে কাজ করছিল। মোটামুটি সবকিছু এখন স্বাভাবিক হয়ে উঠেছে। তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি প্রীতির খবর নিয়েছো? চলো না বাবা, আমরা গিয়ে ওকে একটু দেখে আসি। তখন শিবাজি বলে, তুই যা করছিস সেটা কর, ও ওর কাজ ঠিকই করছে। এটা শুনে অভিমান করে কাজ বন্ধ করে চলে যায় সোনিয়া। এদিকে দেখা যায় সোনিয়ার মা ঘরে বসে তার মেয়ের জন্য কান্না করছিল। অন্যদিকে সোনিয়া তার জিনিসপত্র গুছিয়ে পালিয়ে জমিদারের বাড়িতে আসে। জমিদারের কাছে গিয়ে বলে, দাদা ঠাকুর আমাকে আপনি প্লিজ প্রীতির কাছে পাঠিয়ে দিন, আর আমার টাকা আমার বাবাকে দিয়ে দিন। তখন জমিদার বলে, ওখানে পাঠাতে গেলে অনেক খরচ, আর তুই তো নিজেই এখানে এসেছিস, তাহলে তোর বাবাকে আমি কেন টাকা দিব? তার থেকে তুই একটা কাজ কর, তুই আমার কাছেই থেকে যা। তবে সোনিয়া বারবারই দাদা ঠাকুরকে অনুরোধ করতে থাকে যে আমাকে প্লিজ প্রীতির কাছে পাঠিয়ে দিন। পরে দাদা ঠাকুর বলে, আচ্ছা বাড়িতে যা, তুই কালকে তুই আবার আসিস, তখন তোকে আমি পাঠিয়ে দিব। এরপর খানিকটা শান্ত হয়ে সোনিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন সোনিয়া যখন স্কুলে যাচ্ছিল তখন ওখানে পাশেই দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিল অঞ্জলি। তারপর সোনিয়াকে নিয়ে যেতে থাকে। ওরা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন অমরের সাথে ওদের দেখা হয়। তখন অমর জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? তবে সোনিয়া কোনো উত্তর না দিয়েই অঞ্জলির সাথে রওনা দেয়। অঞ্জলির সাথে সোনিয়া গিয়ে মুম্বাইয়ের গাড়িতে ওঠে। তখন সোনিয়া দেখতে পায় তাদের গাড়ির পিছনে পিছনে অমর দৌড়াচ্ছে। গাড়িটা যেতে যেতে রাস্তায় নষ্ট হয়ে যায়। এরপর অঞ্জলি আর সোনিয়া রাত্রি যাপন করতে একটা হোটেলে গিয়ে ওঠে। তারা দুজন একটা রুম নেয়, আর এখানে কম্পিউটার দেখে তার মেইলটা চেক করতে চায় সোনিয়া। এটা শুনে অঞ্জলি অবশ্য তাকে নিষেধ করে, কিন্তু রিসিপশনিস্ট বলে, কোনো সমস্যা নেই, আপনি আপনার মেইলটা চেক করতে পারবেন এখানে। তখন সোনিয়া তার মেইলটা চেক করতে চায়। সে মনে মনে ভাবছিল যে তার বোন প্রীতি হয়তো বা তাকে কোনো মেইল করেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর অঞ্জলি যখন ঘুমিয়ে পড়ে তখন নিচে চলে আসে সোনিয়া, আর ম্যানেজারকে বলে, প্লিজ আমাকে মেইলটা চেক করতে দিন। তখন ম্যানেজার জিজ্ঞেস করে, আচ্ছা কার মেল তুমি চেক করবে? প্রীতি জানায়, আমার বোনের মেল, সে মুম্বাইতে থাকে এবং কাজ করে, আর আমরাও সেখানেই যাচ্ছি। ম্যানেজার বলে, তোমাদের মা বোনকে দেখে অনেকদিন পরে তোমার বোন হয়তো খুশি হয়ে যাবে। তখন সোনিয়া বলে, আমরা মা মেয়ে নই, সে আমাকে আমার বোনের কাছে শুধু দেখা করাতে নিয়ে যাচ্ছে। সোনিয়ার কথাটি শুনে ম্যানেজারের আর বুঝতে বাকি থাকে না। তখন সে সোনিয়াকে বলে, তুমি আসলে জানো না তোমার সাথে কি হতে চলেছে। তোমাকে যে কার কার সাথে দেখা করাবে এটা তুমি ভাবতেও পারবে না, তাই তুমি এখান থেকেই থেমে যাও এবং পালিয়ে যাও। এই যে অল্প কিছু টাকা নাও, এটা দিয়ে তুমি তোমার গ্রামে ফিরে যেতে পারবে। তবে সোনিয়া তার কোনো কথাই বুঝতে পারে না, তাই সে না পালিয়ে অঞ্জলির সাথে মুম্বাই শহরে এসে পৌঁছে। মুম্বাই শহরের বড় বড় বিল্ডিংগুলা দেখে এবং তার বোনের সাথে যে দেখা হবে এটা চিন্তা করে অনেক খুশি হতে থাকে সোনিয়া। এরপর বাস থেকে নামা মাত্র একটি গাড়ি এসে ওদেরকে নিয়ে যায়। আস্তে আস্তে শহরের বাড়িগুলো বিলীন হতে থাকে। শহরটা ছেড়ে অনেক দূরেই নিয়ে যাওয়া হচ্ছিল সোনিয়াকে। সোনিয়া একদমই বুঝতে পারছিল না যে তারা কোথায় এসেছে এবং তাকে কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে। এরকমভাবে কিছুক্ষণ যাওয়ার পর একটা জায়গায় ওদেরকে নামিয়ে দেওয়া হয়, আর সেখান থেকে সোনিয়াকে ভেতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আশেপাশের পরিবেশ দেখে সোনিয়ার আর বুঝতে বাকি থাকে না যে ওকে মনে হয় পতিতালয়ে নিয়ে আসা হয়েছে। এরপর সোনিয়াকে পতিতালয়ের সর্দার মাধুরীর কাছে নিয়ে আসা হয়। মাধুরী তখন সেখানে নতুন একটা মেয়েকে সমস্ত নিয়মকানুন শেখাচ্ছিল। দেখা যায় সোনিয়ার কাছে একটা ধারালো ছুরি ছিল, সে সেটা দিয়ে তাদেরকে ভয় দেখে ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সোনিয়া কিছু দূর যেতেই তাদের লোকজন ওকে ধরে নিয়ে আবার ওই পতিতালয়ে নিয়ে আসে। তারপর সোনিয়াকে নিয়ে আসা হয় ওদের মূল সর্দার ফয়সালের কাছে। ফয়সাল তখন মাধুরীকে দিয়ে সোনিয়ার সতীত্বটা পরীক্ষা করায়, তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওর ছবি ওঠায় আর বলে, তোমার ভয় নেই মাধুরী, দিদি তোমাকে সবকিছু শিখিয়ে দিবে। এরপর ওকে একটি রুমে নিয়ে গিয়ে তালাবদ্ধ করা হয়। অপরদিকে সেদিন সকালবেলাতেই জমিদারের কাছে চলে আসে শিবাজি। তখন সোনিয়ার জন্য অনেকগুলো টাকা দেওয়া হয় ওকে, কিন্তু সোনিয়ার বাবা টাকাগুলো তাকে ফিরিয়ে দিয়ে বলে, আমার এই একটা টাকাও চাই না, আপনি দয়া করে আমার মেয়ে সোনিয়াকে আমার কাছে ফিরিয়ে দিন। তখন জমিদার শিবাজির হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে বলে, তোকে যেন আর কোনোদিন আমার বাড়ির আশেপাশেও না দেখি। এদিকে মাধুরী সোনিয়াকে তার রুমে নিয়ে আসে, তার সমস্ত কাপড় চোপড় দেখিয়ে বলে, এগুলো আমার কালেকশন, এখান থেকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি বেছে নাও। তখন মাধুরী সোনিয়াকে বলে, তুই কি জানিস তোর জন্য বাবু কত খরচ করেছে? ওই টাকাগুলো কে শোধ করবে? আর তুই যদি তোর বোন প্রীতির সাথে দেখা করতে চাস তাহলে এক্ষুনি রেডি হয়ে নে,
আমি যা যা বলি তাই শোন, তাহলে ওর সাথে তুই দেখা করতে পারবি। তখন সোনিয়া মাধুরীকে বলে ঠিক আছে, তাহলে আপনি প্রীতিকে জানিয়ে দিন যে আমি এসে পড়েছি, ও যেন একদমই চিন্তা না করে। মাধুরী তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি সেটা বলে দেবো ওকে, এখন আমি যেটা বলছি তুই সেটাই কর। এরপর মাধুরী সোনিয়াকে রেডি করে ফয়সালের কাছে নিয়ে আসে। তখন ফয়সাল তাকে কথার ছলে বোঝাতে চায় সোনিয়াকে কি করতে হবে। সোনিয়া তার সমস্ত কথা শুনে সবকিছুই বুঝে যায় যে তাকে অনৈতিক এবং খারাপ কাজ করতে বলা হচ্ছে। তখন সোনিয়া বলে এগুলো আমি একদম করতে পারবো না। তবে খানিকটা রাগান্বিত স্বরেই ফয়সাল বলে ওঠে পারবে পারবে, তুমি ঠিকই সব পারবে, আর মাধুরী তোমাকে সবকিছুই শিখিয়ে দেবে, তো তোমার কোনো সমস্যা নেই। তুমি যত তাড়াতাড়ি এগুলো শিখতে পারবে তোমার জন্য ততই মঙ্গল, আর তত তাড়াতাড়ি তুমি তোমার বোন প্রীতিকে দেখতে পাবে। তবে সোনিয়া কিছুতেই এগুলোতে রাজি হতে চায় না, তাই শাস্তি দেওয়ার জন্য ওকে একটা ময়লা বাথরুমের মধ্যে আটকে রাখা হয়। এইদিকে দেখা যায় শিবাজি চলে আসে অঞ্জলির সাথে দেখা করার জন্য, বলে সেদিন আপনারা কোনো কিছু না জানিয়েই চলে গেলেন। তখন জমিদারের দেওয়া টাকাগুলো সে অঞ্জলিকে দেয়, আর তার কাছে তার মেয়েদের খবর জানতে চায়। তখন অঞ্জলি বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি গাছের খবর আপনাকে দিতে পারবো, তবে ফলটা আপনাকে নিজেই পেরে আনতে হবে। এসব কথা শুনে শিবাজি সবকিছুই বুঝে যায়। তার পরপরই শিবাজি গাড়িতে করে শহরে চলে আসে তার মেয়েদেরকে খোঁজার জন্য। এত বড় একটা শহরে তার মেয়েদেরকে সে কোথায় খুঁজবে? অনেক করে খোঁজাখুঁজি করার পরেও তার কোনো মেয়েকেই সে খুঁজে পায় না। এদিকে দেখা যায় সোনিয়াকে রেডি করা হচ্ছিল, আর ফয়সাল ফরেনারদের সাথে কথা বলছিল। আসলে ওই ফরেনারদের সাথে সোনিয়ার ব্যাপারে সে ডিল করছিল। সে ওদেরকে বলছিল মেয়েটা অনেক ইনোসেন্ট এবং ভার্জিন এখনো। অন্যদিকে দেখা যায় শিবাজি সোনিয়ার একটা ছবি নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে ওকে, আর এইদিকে সোনিয়াকে একজন বয়স্ক লোকের কাছে পাঠানো হয়। কিছুদিন এভাবেই কাটতে থাকে। হঠাৎ করে একদিন পুলিশ দেখে সোনিয়া ওদের পিছু পিছুই যেতে শুরু করে, আর সে মনে একটা আশ্বাস পায় এখান থেকে সে বেরোতে পারবে। এরপর সেখান থেকে পালিয়ে চলে আসে সোনিয়া পুলিশের গাড়ির কাছে, আর পুলিশগুলোকে বলে আমার বোনকে ওরা জোর করে আটকে রেখেছে, দয়া করে আপনারা আমার বোনকে উদ্ধার করুন। পুলিশ তখন তাকে হেল্প করতে চায়, কিন্তু ধোঁকা দিয়ে ওকে আবারও নিয়ে চলে আসে ফয়সালের কাছে। এটার মূল কারণ ছিল এই থানার সকল পুলিশরাই ফয়সালের কাছ থেকে টাকা নিত। এরপর পুলিশের কাছ থেকে নিয়ে ফয়সালকে শাস্তি দেওয়ার জন্য একটা রুমের মধ্যে আটকে ফেলে। আসলে যেসব মেয়েরা ফয়সালের কথা না শুনে ওদেরকে এই রুমে নিয়েই মারধর করা হয়। এরপর সেখানে একটা বিষধর সাপ দেখে ওকে ভয় দেখানো হয়। ফয়সাল বলে তুই যদি আবারও পালাতে চাস তাহলে এর পরিণতি যে কতটা খারাপ হবে সেটা তুই চিন্তাও করতে পারছিস না। এর পরপরই সেখানে চলে আসে মাধুরী, ওর হাতে ছিল প্রীতির একটা নূপুর। তখন সে বলে তুই যদি ঠিকঠাক মতো কাজ করিস তাহলে বাবুর পায়ে ধরে হলেও আমি প্রীতির সাথে তোকে দেখা করিয়ে দেব। তখন সবকিছু মেনে নেয় সোনিয়া এবং ফয়সালের সাথে গিয়ে দেখা করে। তখন ফয়সাল ওকে দেখেই বলে আজকে তোকে একটু অন্যরকম লাগছে, কিরে তুই আবার কোনো প্রেমে টেমে পড়িসনি তো? এভাবেই পার হয়ে যায় 2টি মাস। সোনিয়া এখন নিজেকেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। সোনিয়া প্রীতিকে খুঁজতে খুঁজতে একটা রুমে চলে আসে। ওই রুমে থাকতো রেশমা নামের একটা মেয়ে। এরপর ওরা দুজন বসে কথাবার্তা বলতে শুরু করে। তখন রেশমা বলে আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি। সোনিয়া তখন ওকে জিজ্ঞাসা করে আচ্ছা ছেলেটাও কি তোমাকে পছন্দ করে? রেশমা বলে মনে তো হয় করে। সোনিয়া তখন বলে তাহলে তুমি ওর সাথে পালিয়ে যাচ্ছ না কেন? রেশমা তার এই কথাটা শুনে বলে কোথায় যাব আমি? তারপর ওর নিজের সাথে ঘটে যাওয়া সকল গল্প সে সোনিয়াকে খুলে বলে। তার পিঠে থাকা নির্মম সেই আঘাতের চিহ্নটাও দেখায়। সে বলে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সেই সংসারে আমাদের একটা সন্তানও হয়েছিল, কিন্তু আমার স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলে। আর আমি যখন এটা মেনে নিতে না চাই তখন আমার স্বামী আমাকে প্রচুর করে মারধর করে, আর তারপর আমাকে নিয়ে এসে এখানে বিক্রি করে দেয়। এখন আমার আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। এর পরপরই সেখানে দীপক নামের একজন লোক আসে। মাধুরী তখন ওর কাছে থাকা 16 বছরের একটা মেয়েকে দেখায়। তখন দীপক বলে নতুন যে মেয়েটি এসেছে ওকে চাই আমি। এরপর তাকে নিয়ে আসা হয় সোনিয়ার কাছে। দীপক তখন সোনিয়াকে বলে আমার আসল নাম হলো মনীষ। আমাদের একটি সংস্থা আছে যেখানে তোমাদের মতো অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয় এবং তাদেরকে সমস্ত প্রকার সাহায্য করা হয়। মনীষ তখন বলে এখানে যে আশা নামের মেয়েটি আছে না, ওকে উদ্ধার করার কাজে আমি নিয়োজিত আছি। তুমি শুধু আমাদের সাথে কথা বলো, আমাদেরকে তুমি তোমার সমস্ত সমস্যার কথা জানাও, তাহলে আমি যতটুকু করতে পারি আমি সেটা করব তোমার জন্য। পরদিন দুপুরবেলাতে দেখা যায় মাধুরী তার গোসল শেষ করে আসে ছাদে। তারপর সে সোনিয়ার সাথে কথা বলতে শুরু করে। হঠাৎ করেই তার কফের সাথে কিছুটা রক্ত বের হয়। তখনই সেখান থেকে মাধুরী দ্রুত চলে যায় ডাক্তারের কাছে। আর এই সকল ব্যাপারগুলো সোনিয়া লক্ষ্য করছিল। ডাক্তারের কাছে আসার পরে ডাক্তার মাধুরীকে বলে তোমার HIV হয়েছে। তখন মাধুরী অনেক কান্না করতে থাকে এবং বলতে থাকে সবাইকেই মরতে দাও, সবাই এক এক করে আমার জন্য মারা যাক। সেদিন রাত্রেবেলাতে দেখা যায় সোনিয়া চুপি চুপি চলে আসে ফয়সালের ঘরে, আর সেখান থেকে ওর নোট থেকে কিছু নাম্বার লিখে নেয়, আর সেই নাম্বারগুলো সে মনীষকে দিয়ে দেয়।
মনীষ তখন বলে কাস্টমার সেজে যদি এইসব জায়গায় যাওয়া যায় হয়তোবা তোমার বোনের কোনো খোঁজখবর পাওয়া যেতে পারে। পরদিন রাত্রেবেলাতে ফয়সাল সোনিয়াকে নিয়ে চলে আসে প্রীতির সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। প্রীতিকে দেখে তো অনেক খুশি হয়ে যায় সোনিয়া, তবে প্রীতি এমন একটা ভাবনায় সে যেন সোনিয়াকে চেনেই না। পরবর্তীতে সে অনেক কান্না করতে করতে সোনিয়াকে বলে, এই সব কিছু তো তোরই জন্য হয়েছে, তুই তো সবকিছুই জানতি যে বাবা আমাকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তুই কিছুই করলি না কেন? আমার সৌন্দর্য দেখে তোর হিংসে হতো তাই না? তখন সোনিয়া প্রীতিকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে, দিদি আমি তোকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, আর আমি সব কিছুই জানতাম না। কিন্তু প্রীতি তার কোনো কথাই শোনে না। সোনিয়া তখন প্রীতিকে বলে, আমি তোকে বাঁচানোর জন্য এত দূর খুঁজতে চলে এসেছি। তখন প্রীতি অভিমানী সুরে বলে, আমাকে তোর বাঁচাতে হবে না, যেখান থেকে এসেছিস তুই সেখানেই চলে যা, আর আমি এখন যেখানে আছি সেখানে খুব সুখেই আছি। এরপর সোনিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আসলে যার জন্য সে এত কিছু করলো সেই তাকে ভুল বুঝলো। ওরা যখন পতিতালয়ে ফিরছিল তখন সোনিয়াকে দেখে একটা লোক অফার করে। তখন ফয়সালও তাকে তার গাড়িতেই উঠিয়ে দেয়। ফয়সাল যখন রাতে পতিতালয়ে ফিরে তখন মাধুরী তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এরপর তারা দুজনে একসাথে ইন্টিমেট হয়। পরদিন সকালবেলাতে বিছানে এবং তার শরীরের রক্ত দেখে সে গিয়ে মাধুরীর গলা চেপে ধরে আর বলে, শয়তানি তুই আমাকে মারার চেষ্টা করছিস। ঠিক ওই সময় দেখা যায় মনীষ পুলিশ এবং সংস্থার সকল লোকজনকে নিয়ে চলে আসে ওই পতিতালয়ের রেড দেওয়ার জন্য। এই ব্যাপারটাতে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়। এখানে মূলত রেডটা দেওয়া হয়েছিল আশাকে বাঁচানোর জন্য, কারণ ওর বয়সটা ছিল মাত্র 16 বছর। এদিকে ফয়সাল আশা এবং সোনিয়াকে রান্নাঘরের একটা গোপন চেম্বারের মধ্যে লুকিয়ে রাখে। ফয়সাল ইন্সপেক্টরকে ফোন দিয়ে রেডটি বন্ধ করতে বলে, কারণ তার থানা থেকে মূলত পুলিশ সদস্য এখানে এসেছিল। এরপর পুলিশ সদস্যগুলো খুঁজতে খুঁজতে চলে আসে রান্নাঘরের দিকে, আর তারা একটি ডিভাইস দিয়ে পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারে এখানে একটা হলো চেম্বার রয়েছে। এরপর মনীষ আশাকে বের করে নিয়ে আসে সেই জায়গা থেকে, কিন্তু সোনিয়া সেখান থেকে বের হচ্ছিল না, কারণ সে অনেক ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেই জায়গায় চলে আসে ইন্সপেক্টর এবং সেই রেডটি বন্ধ করে, আর সকল পুলিশ সদস্যকে ওখান থেকে বেরও করে দেয়। তখন মনীষ বারবারই ওকে বোঝানোর চেষ্টা করছিল সোনিয়ার কথা। তখন পুলিশ ওকে বলে, আমরা তো আশাকে নিতে এসেছি, আশাকে তো পেয়ে গেছো, এখন তাহলে চলো। এরপর এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে মনীষকে সেখান থেকে বের করে দেওয়া হয়। ফয়সাল সোনিয়া এবং মাধুরীকে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে রাখে। ওদেরকে অন্য জায়গায় পাঠানোর জন্য আসলে প্ল্যান করছিল। পরবর্তী রাতে সবাইকে ওষুধ সেবন করিয়ে অজ্ঞান করা হয়। শহর থেকে দূরে একটা কন্টেনার একটা ডিপুতে নিয়ে আসা হয়, আর তাদেরকে অন্য আরেকটা দালালের কাছে বিক্রি করে দেয়। ওদের সবাইকে মূলত একটি কন্টেনারের মধ্যে করে রাখা হয়েছিল। এখানে দেখা যায় ওদের সাথে আরো বেশ কিছু মেয়ে ছিল। ভেতরে তাদের ওয়াশরুমে যাওয়ার জন্য একটা খালি ড্রাম আর পানি পান করার জন্য একটা পানির ড্রাম রাখা হয়েছিল। ওদের সবার জন্য অল্প কিছুটা শুকনো খাবার দিয়ে কন্টেনারটা সিল করা হয়। ওরা আদৌ জানে না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই কন্টেনারটা এইভাবে সিল করা হয়েছিল যে ওর মধ্যে চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ নেই, কারণ সেখান থেকে এক ফোঁটা আওয়াজও বাইরে আসে না। এভাবেই কেটে যায় 11 দিন 14 ঘন্টা। জাহাজটি এসে পৌঁছে হংকংয়ে। কিছুক্ষণের মধ্যে তাদের কন্টেনারটি খালাস করে একটা গাড়িতে দেওয়া হয়। সেই গাড়িটা নিয়ে চলে আসে আবার আরেকটা জায়গায়। সেখানে ওদের সবাইকেই বের করা হয়। তারপর সবাইকে গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে বড় বড় ক্লায়েন্টের কাছে পাঠায়। সোনিয়াকে যেখানে পাঠানো হয় সেখানে ইন্টিমেট হওয়ার সময় ওর ইন্টারনাল ইনজুরি হয়ে যায়। এরপর ওই জায়গাটাতে সার্জারি করে সেলাই করে। খুব বাজে অবস্থা হয়ে যায় সোনিয়ার। পরবর্তীতে ওদেরকে আবারও তোলা হয় এই কন্টেনারে, উদ্দেশ্য এবার লস অ্যাঞ্জেলস। সেখানে নিয়ে যাওয়ার পরপরই ওদেরকে খুব সুন্দর করে তদারকির মাধ্যমে আবারও সুস্থ করে তোলা হয়। এরপর সবাইকে আবার সুন্দর করে সাজিয়ে আবারও বড় বড় ক্লায়েন্টের কাছে পাঠায়। সোনিয়া যে ব্যক্তিটার বাড়িতে গিয়েছিল সে সোনিয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সোনিয়া তো আর ইংলিশ বুঝতে পারে না, এই জন্য ওনার সাথে একটুও কথা বলতে পারে না। ওই ব্যক্তিটা পুরো বাড়ি ঘুরে ঘুরে সোনিয়াকে দেখাচ্ছিল। লোকটি যখন সোনিয়াকে ভেতরে আসতে বলে তখন সে খানিকটা ঘাবড়ে যায়। কিছুক্ষণের পর সবকিছু ঠিক হয়ে যায়। তারপর ওরা দুজনে আবার ইন্টিমেট হয়। ঘুম থেকে যখন সোনিয়া জাগা পায় তখন লোকটিকে আশেপাশে কোথাও দেখতে পায় না। খেয়াল করে দেখে পাশে একটা ল্যাপটপ পড়ে আছে। সেটা খুলে সোনিয়া তার মেইলটা চেক করে। এখানে সে দেখতে পায় অমর নামের গ্রামের ওই ছেলেটা তাকে মেইল করেছিল। অমর সেখানে মেইলে লিখেছিল, প্রত্যেক দিনের মতো আজও আমি মুম্বাইতে গিয়েছিলাম। যেখানে ওই খারাপ কাজগুলো হয় সেখানেও আমি খুঁজতে খুঁজতে গিয়েছিলাম তোমায়, কিন্তু তোমার সাথে আমার দেখা হয়নি। তোমাকে যদি আমি কোনোদিন পাই তাহলে তোমার অনেক খেয়াল রাখবো। তুমি কোথায় আছো আসলে? কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওই লোকটা। সোনিয়া তো ওই লোকটাকে দেখেই সেখান থেকে উঠে যাচ্ছিল, তবে লোকটি ওকে ওখানেই বসতে বলে আর বলে আমি কিচ্ছু মনে করব না। তখন লোকটি খুশি হয়ে সোনিয়াকে একটা ফোনও গিফট করে। সোনিয়া মূলত অমরের মেইলটা পেয়ে অনেক খুশি ছিল, তাই গিয়ে সে মাধুরীকে জড়িয়ে ধরে। এরপর ওদের সবাইকে নিয়ে আসা হয় একটা পার্টিতে,
সেখানে অনেকেই অনেকভাবে মজমাস্তি করছিল আর ড্রিঙ্কস করছিল। মাধুরীও অন্যদের মতোই সেখানে ড্রিঙ্কস করছিল। এদিকে সুযোগ পেতে সেখান থেকে বাইরে বের হয়ে আসে সোনিয়া। মাধুরী কেন জানি সোনিয়াকে এবার সাহায্য করতে চাইছিল, এজন্য অ্যাটেনশন নিজের দিকে নেওয়ার জন্য একটা বোতল ভেঙে সেটা থেকে কাঁচ নিয়ে নিজের হাতটাই কেটে ফেলে। এজন্য সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে সোনিয়া সেখান থেকে পালাতে সক্ষম হয়। মূলত নিজের দিকে অ্যাটেনশনটা নিয়ে সোনিয়াকে পালানোর ব্যবস্থা করে দিয়েছিল মাধুরী। মাধুরীর সাথে তার যেমন অবস্থা হয়েছে, সোনিয়ারও যেন অবস্থা একই রকম না হয়, সে যেন তার সাধারণ জীবনটা খুব সুন্দরভাবেই কাটাতে পারে। তবে তারপরেও সোনিয়া যখন নেই এটা বুঝতে পারে, তখন ওকে খুঁজতে চলে আসে। কিন্তু সোনিয়াও কম কিসে, সে গিয়ে একটা গাছের উপরে চড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও সোনিয়াকে আর তারা খুঁজে পায় না। সোনিয়া সারা রাতেই গাছেই কাটিয়ে দেয়। পরদিন সকালবেলাতেই সোনিয়া চলে আসে শহরে আর সবার কাছে হেল্প চাইতে থাকে। কিন্তু সে তো আর ইংরেজি বলতে পারতো না, এর জন্য ওর কথা কেউই বুঝতেছিল না। এই জন্য তাকে কেউ হেল্পও করতে পারছিল না। এদিকে ওর প্রচণ্ড ক্ষুধাও তো লেগেছিল। এজন্য সে ক্ষুধার জ্বালা সইতে না পেরে ডাস্টবিন থেকে খাবার খুঁজতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটা মেয়ে এসে ওকে দেখতে পায় এই অবস্থায়। তারপর ওকে নিয়ে চলে আসে একটা রেস্টুরেন্টে এবং ওর পেট ভরে ওকে খাবার খাওয়ায়। সেখান থেকে সোনিয়াকে নিয়ে চলে আসা হয় একটা সেফ হাউসে। আসলে এইটা ছিল মূলত একটা আশ্রয় কেন্দ্র। এখানে সোনিয়ার মতো দুর্ভাগা মেয়েদের সাহায্য করা হয়। এখানে একজন মহিলা সোনিয়ার কাছ থেকে সবকিছু জানতে চায়। তখন তারা দোভাষী একজন মহিলার মাধ্যমে ওর কাহিনীটা ওকে তুলে বলে। ওর পুরো গল্পটা শুনে সবাই তো অনেক কষ্ট পেয়ে যায়। এরপর কেটে যায় অনেক দিন। হঠাৎ করে একদিন মনীষ সেখানে ভিডিও কল দেয়। মনীষ তখন সোনিয়ার সাথে প্রীতির কথাও বলিয়ে দেয়। সোনিয়ার দেওয়া তথ্য অনুযায়ী সে প্রীতিকে খুঁজে বের করেছে। তারা একে অপরকে দেখে এখন তো অনেক খুশি। আর প্রীতিরও যে সোনিয়ার ওপরে ভুল ধারণা ছিল সেটাও এখন ভেঙে গিয়েছে। এরপর প্রীতি সোনিয়াকে বলে তাড়াতাড়ি তুই ফিরে আয়। তারপর সমস্ত ফর্মালিটিস শেষ করে সোনিয়াকে পাঠানো হয় ইন্ডিয়ার ওই আশ্রয় কেন্দ্রে। সোনিয়া সেখানে পৌঁছানোর সাথে সাথেই মনীষকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার বোন প্রীতি কোথায়? তখন মনীষ জানায়, তুমি এখানে আসার আগে প্রীতি এখান থেকে চলে গেছে। কিছুদিন সে এখানে ভালোভাবেই ছিল, কিন্তু সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি। সোনিয়া তখন মনীষকে বলে, আমি ওর কাছে যেতে চাই, গিয়ে আমি ওকে খুঁজে নিয়ে আসবো, ওকে আমি সব কিছু ঠিকঠাকভাবে বোঝাবো। তখন মনীষ বলে, এখানে তো তোমারই সাহায্যের প্রয়োজন, আর তুমি কিছুদিন এখানে থাকো, তারপর না হয় ওকে খুঁজতে বের হয়েও। এদিকে সোনিয়াকে যে পাওয়া গেছে এই খবরটা পেয়ে ওর বাবা মা চলে আসে ওর সাথে দেখা করার জন্য। সোনিয়া তার মায়ের সাথে কথা বললে ওর পাষণ্ড বাবার সাথে কথা বলে না। আর শিবাজিও তার মেয়ের চোখের দিকে তাকাতে পারছিল না। সে কিভাবে ওর মেয়ের সাথে কথা বলবে? সে নিজের হাতে ওর একটা মেয়েকে বিক্রি করে দিয়েছিল টাকার বিনিময়ে। তারপর সেখানে সোনিয়ার বাবা মা ওর সাথে দেখা করেও চলে যায়। সে আর তার বাবা মায়ের সাথে যায় না। সোনিয়া তখন ওই আশ্রয় কেন্দ্রে থাকা একটা কম্পিউটার থেকে প্রীতিকে একটা মেইল দেয়। মেইলটি ছিল অনেকটা এমন, প্রীতি তুমি কেন চলে গেলে? আমি আসার আগে তুমি এখান থেকে চলে গেলে। আমি তোমাকে অনেক মিস করি। আমি একা নই যে তোমার সাথে দেখা করতে চায়, আরও একজন তোমার পথ চেয়ে রয়েছে, কিন্তু সে যে কে এই নামটি আমি তোমাকে বলবো না। এদিকে দেখা যায় অমর এসেছে প্রীতির সাথে দেখা করার জন্য। সোনিয়া এটাও বলে যে মনীষ ভাইয়ার সাথে এখানে আরো অনেকগুলো মেয়ে আছে, ওদের সাথেই আমি থাকছি। এখন থেকে এটাই আমার ঘর আর এটাই হচ্ছে আমার পরিবার। চাইলেই সবকিছু নতুনভাবে শুরু করা যায়। তুই একদমই আশেপাশের মানুষদের কথায় কান দিবি না, তারা তো তাদের নিজের সুবিধার জন্য অনেক কথাই বলবে। এইবার তুই আমার জন্য ফিরে আয় আমার বোন। আমি সবসময় তোর আসার অপেক্ষায় থাকি। এই মনে হয় তুই আসলি, তবে সন্ধ্যা যখন হয়ে যায় তখন মনে হয় তুই আর আসবি না। তখন আমি প্রচণ্ড কান্না করি। আবার পরের দিন সকালে নতুন করে আশাবাদী যে তুই আবার মনে হয় আসবি। তুই যদি নাও আসতে চাস তারপরেও আমি তোকে আবারও খুঁজে নিয়ে আসবো। আর তুই একটা কথা কি জানিস, তুই অনেক সুন্দরী, তুই দেখতে একদম রানীর মতো, আর তুই আসলে রানী হওয়ার যোগ্যতাও রাখিস। একবার তো গ্রাম থেকে এসে আমি তোকে খুঁজে পেয়েছিলাম, আর এখন তো রাস্তাঘাট সবই ঠিকঠাকভাবে চিনি, তো আবার খুঁজে বের করতে খুব একটা সময় লাগবে না। তবে যাই হয়ে যাক, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, আর তুই যেখানেই থাকিস না কেন আমি তোকে খুঁজে নিয়ে আসবো। লাভ ইউ ফ্রম সোনিয়া। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় এই সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।